বর্তমানে চলছে গরমকাল। ধনী ব্যক্তিরা নিজেদের অর্থের জোরে এই সময় ঘরের মধ্যে এসি ইনস্টল করে এসির ঠান্ডা হাওয়ায় দারুণ আরাম উপভোগ করে। আর আলু সিদ্ধ হতে থাকি কেবল আপনার আমার মতো মধ্যবিত্ত ব্যক্তিরা। কিন্তু একটা এসি কেনার সামর্থ্য না থাকলেও এসিটা কিভাবে কাজ করে সেটা কি আমরা একবার জানার চেষ্টা করব না? তো এসি কিভাবে কাজ করে এবং এত গরম ওয়েদারের মধ্যেও ঘরের বাতাসকে কুল ঠান্ডা বাতাসে পরিণত করতে সক্ষম হয়, তাই সম্পূর্ণভাবে একটি অ্যানিমেশনের দ্বারা আমরা এই ভিডিওটিতে অতি সহজভাবে জানার চেষ্টা করব। তো যারা ভিডিওটিতে উপস্থিত হয়ে গেছেন ভিডিওটিকে স্কিপ করবেন না। তো প্রথমে বলি, এসি এর পুরো নাম হলো এয়ার কন্ডিশনার। এর সাধারণত দুটি অংশ থাকে। একটি হলো কন্ডেন্সার বা আউটডোর ইউনিট, যেটা আমাদের ঘরের বাইরে একটি বক্স রূপে দেওয়ালের সঙ্গে ইনস্টল করা থাকে, এবং আরেকটি অংশ হলো ইভাপোরেটর বা ইনডোর ইউনিট, যেটি আমাদের ঘরের মধ্যে ঘরের দেওয়ালে ইনস্টল করা থাকে লম্বা বাক্সাকারে। তো এই এসি কিভাবে কাজ করে এটা জানতে হলে এসি কোন নিয়মের ওপর কাজ করে সেই নিয়মগুলিকে বা নিয়মটাকে আমাদের প্রথমে জানতে হবে। সাধারণত এসির মধ্যে দুটি নিয়ম কাজ করে। প্রথম নিয়মের কথায় আসা যায়, যদি কোনো গ্যাস বা কোনো বাষ্পকে হাই প্রেসার জোন থেকে লো প্রেসার জোনে নিয়ে আসা হয়, অর্থাৎ উচ্চচাপ বলয় থেকে নিম্নচাপ বলয়ে নিয়ে আসা হয়, তখন আসার সময় সেই গ্যাসটি অনেক অংশে ঠান্ডা হয়ে যায়। এখন যদি আপনারা হাই প্রেসার জোন কি বা লো প্রেসার জোন কি বুঝতে না পারেন, তাহলে ছোট্ট দুটো উদাহরণ দেওয়া। ধরুন আপনাদের বাইকের চাকায় বা সাইকেলের চাকায় হাওয়া ভরা আছে। বাইরের বাতাসের তুলনায় ভেতরে থাকা বাতাসের চাপ অনেক বেশি, সেই কারণের জন্যই আপনার চাকাটি বেঁকে যাচ্ছেন। এখন এই হাওয়া ভরা চাকা থেকে যদি কোনো সময় লিক হয়ে হাওয়া বেরোতে থাকে বা যদি আমরা নজেলটাকে খুলে দিই, তাহলে ভেতরের হাই প্রেসার জোনে থাকা বাতাস অনেক চাপে বাইরে বেরিয়ে আসবে। ফলত কি হবে, সেখানে যদি আমরা হাত চাকাই, সেই নজেলের মুখে যদি আমরা হাত রাখি, তাহলে আমরা দেখবো আমাদের হাতে অনেক ঠান্ডা বাতাস এসে লাগছে। যদি আপনি একটু চিন্তা করেন, দেখবেন গ্যাস সিলিন্ডার বা যদি আপনি লাইটারের কথা ভাবেন, হঠাৎ করে গ্যাস সিলিন্ডার বা লাইটারের ভিতরে থাকা গ্যাসকে যদি আমরা অতর্কিত চাপ দিয়ে বাইরে বের করার চেষ্টা করি, তাহলে আপনারা বুঝবেন অনেক ঠান্ডা গ্যাস কিন্তু বাইরে বেরিয়ে আসছে। এবং আরেকটি উদাহরণ বলি, যখন আপনি আপনার মুখ দিয়ে বাইরে বাতাস বের করার চেষ্টা করেন, সেটি দুটি পদ্ধতির মাধ্যমে হয়। একবার ঠোঁটটাকে সংকুচিত করে বা সরু করে, আরেকবার মুখটাকে হাঁ করে। আপনি যখন মুখ হাঁ করে বাতাস বাইরে বের করার চেষ্টা করেন, তখন আপনার মুখের ভিতরে কোনো প্রেসার দেওয়ার প্রয়োজন হয় না, মুখটাকে খুললেই গরম বাতাস বাইরে বেরিয়ে আসে। এই সময় যে বাতাস বাইরে বেরিয়ে আসে সেটা কিন্তু গরম বাতাস, কারণ আমাদের শরীরের ভিতরে তো গরম না, তাই সে কারণের জন্য মুখ সাধারণভাবে খুললে মুখ থেকে যে বাতাস বেরোয় সেটা গরম বাতাস। কিন্তু যদি সেই একই মুখ দিয়ে আপনি ঠোঁটটাকে সরু করে ভিতর থেকে চাপ প্রয়োগ করে বাতাসটাকে বাইরে বের করার চেষ্টা করেন, তাহলে দেখবেন আপনার হাতে তুলনামূলক আগের চেয়ে ঠান্ডা বাতাস এসে লাগছে। কারণ আপনি যখন মুখ সরু করে চাপ দেওয়ার চেষ্টা করছেন, তখন আপনি বাইরে থেকে প্রথমে কিছু বাতাস মুখের ভিতরে টেনে নিচ্ছেন এবং সেই বাতাসটাকেই চাপ দিয়ে বাইরে বের করার চেষ্টা করছেন। ফলত হাই প্রেসার জোন থেকে লো প্রেসার জোনে যখনই সেই বাতাসটা চলে যাচ্ছে, তখন সেই বাতাসটা কিন্তু অনেকাংশে তুলনামূলক ঠান্ডা হয়ে পড়ছে। আর ঠিক গ্যাসের এই হাই প্রেসার জোন থেকে লো প্রেসার জোনে আসার মাধ্যমে যে ঠান্ডা হয়ে যাওয়া, এই নিয়মটাই এসিতে কাজে লাগানো হয়। দ্বিতীয় যে নিয়মটি এসিতে কাজে লাগানো হয় সেটি হচ্ছে তরল পদার্থের তাপীয় অবস্থার পরিবর্তন। অর্থাৎ যদি কোনো তরল পদার্থকে তাপ দেওয়া হয়, তাহলে সেই তরল পদার্থ বাষ্পে পরিণত হয়, এবং সেই বাষ্প থেকে যদি তাপ নিষ্কাশন করা হয় বা বর্জন করানো হয়, তাহলে সেই বাষ্প কিন্তু পুনরায় আবার ঘনীভূত হয়ে তরলে পরিণত হয়। তো এই দুটি নিয়মকেই সাধারণত এসির ভিতরে ব্যবহার করা হয়। তো যাই হোক, এবার আসল কথায় আসা যাক। এসি এর মধ্যে যে মূল অংশ সেটি হলো একটি কপারের তৈরি ফাঁপা নল বা টিউব, যার প্রধানত চারটি অংশ থাকে। প্রথম অংশ হচ্ছে কম্প্রেসার। এই কম্প্রেসার থেকেই এসির কাজ করা শুরু হয়।
তো এই সরু নলটি এই কম্প্রেসারের সঙ্গেই লাগানো থাকে। কম্প্রেসার থেকে এই নলটি বেরিয়ে গিয়ে কিছু দূর সোজা পথ অতিক্রম করে একটি অংশে পৌঁছায়, যেখানে এই নলটি অনেকটা কুণ্ডলীকৃত রূপ দেয়া হয়। এই কুণ্ডলীকৃত অংশটির পিছনে একটি ফ্যান লাগানো থাকে। এই অংশটিকেই বলা হয় কন্ডেন্সার। এই কন্ডেন্সার থেকে আবার কপারের টিউব বা নলটি বেরিয়ে কিছুটা সোজা পথ অতিক্রম করে তুলনামূলক একটি অংশে পৌঁছায়, যে অংশটির প্রস্থচ্ছেদ আগের নলটির তুলনায় অনেক অনেক অংশে কম। এই কম প্রস্থচ্ছেদ বিশিষ্ট অংশটির নাম হলো এক্সপেনশন ভালভ। এবং এক্সপেনশন ভালভ থেকে আবার ওই সরু নলটি আগের মতোই মোটা কপারের নল হিসাবে বেরিয়ে সেটি কিছুটা সোজা পথ অতিক্রম করে আবার একটি কুণ্ডলীকৃত অংশের রূপ নেয়। এবং এই কুণ্ডলিকার অংশের পিছনেও একটি ফ্যান লাগানো থাকে এবং এই অংশটির নামই হলো ইভাপোরেটর। এবং ইভাপোরেটর টিউব থেকে আবার সেই কপারের নলটি বেরিয়ে আসে এবং কিছুটা সোজা পথ অতিক্রম করে এসে কম্প্রেসারে ফিরে যায়। এই যে কপার টিউবটির কথা বললাম, এই টিউবটির মধ্যে একটি গ্যাস ভরা থাকে। আমরা এসিতে যে রেফ্রিজারেন্টটি ব্যবহার করি, অর্থাৎ সেই যে রেফ্রিজারেন্ট, সেটি হচ্ছে ফ্রিয়ন গ্যাস। এই ফ্রিয়ন গ্যাসটি কিন্তু অনেক কম তাপমাত্রাতেই টকবক করে ফুটতে পারে। যেমন আপনারা এখানে একটি ভিডিও দেখছেন, হাতের তাপমাত্রাতেই এই কাঁচের টিউবের মধ্যে থাকা রেফ্রিজারেন্টটি টকবক করে ফুটছে। তো চলুন এখন দেখা যাক এসির মধ্যে এই ঘটনাটি কিভাবে ঘটে। যখনই আমরা বাইরে থেকে এসি সাপ্লাই অন করি, সঙ্গে সঙ্গে কম্প্রেসার চলতে শুরু করে। কম্প্রেসার যখনই চলতে শুরু করে তখনই সেই কপার টিউবের মধ্যে থাকা ফ্রিয়ন গ্যাস বা রেফ্রিজারেন্টকে সে নিজের দিকে টেনে নেয় এবং কম্প্রেসার যে সিলিন্ডার আছে সেই সিলিন্ডারের মধ্যে রেফ্রিজারেন্টটি প্রবেশ করে এবং কম্প্রেসার দ্বারা প্রচণ্ড চাপ পেতে থাকে। আমরা জানি যে সাধারণত যখন কোনো গ্যাসীয় পদার্থকে অনেক বেশি চাপ প্রয়োগ করা হয় তখন সেটির তাপমাত্রা অনেক অংশে বেড়ে যায়। এখানেও ঠিক তেমনি এই যে রেফ্রিজারেন্টটি কম্প্রেসারের মধ্যে ঢুকলো এবং কম্প্রেসার তার উপর প্রচন্ড পরিমাণে চাপ প্রয়োগ করতে থাকলো, ফলে এই রেফ্রিজারেন্ট গ্যাসটি কিন্তু অনেক পরিমাণে হিট হয়ে যায় এবং এই হিট হয়ে যাওয়া রেফ্রিজারেন্ট বা গ্যাসীয় রেফ্রিজারেন্টটি কম্প্রেসার থেকে বেরিয়ে সোজা নলের মধ্যে দিয়ে প্রবাহিত হতে থাকে এবং প্রবাহিত হতে 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 সেটি চলে আসে এই প্রথম কুণ্ডলীকৃত অংশ বা কন্ডেন্সার টিউবের মধ্যে। এইখানে আপনারা দেখবেন কন্ডেন্সার টিউবটা সোজা না করে তুলনামূলক অনেকটা ঘুরিয়ে 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 নিয়ে যাওয়া হয়, যাতে করে এই গরম রেফ্রিজারেন্টটি পিছনে লাগানো ফ্যানের সামনে অনেক বেশি সময় ধরে থাকতে পারে। এটার একটি সরল উদাহরণ আপনাকে দিই। যখন আমরা চা পান করি তখন গরম চা ঠান্ডা করার জন্য আমরা চায়ের কাপে ঠোঁট লাগিয়ে ফু দিই এবং এই ফুটা আমরা যতক্ষণ ধরে দিই ততক্ষণ ধরেই কিন্তু আমাদের চা ঠান্ডা হতে থাকে। তো এই সাধারণ জিনিসটাকেই এখানে কাজে লাগানো হয়, যাতে গরম গ্যাসীয় রেফ্রিজারেন্টকে অনেক সময় ধরে ঠান্ডা করা যায়, অনেক বেশি সময় ধরে ঠান্ডা করা যায়। সেই কারণের জন্য এই নলটি সোজা না নিয়ে গিয়ে তুলনামূলক ঘুরিয়ে ঘুরিয়ে গুলিয়ে গুলিয়ে নিয়ে যাওয়া হয়, যার ফলে সেটি যাওয়ার যে গতিবেগ অনেক কম হয় এবং ফ্যানটির সামনে অনেকক্ষণ ধরে থাকতে হয়। ফলে পিছনে থাকা এই ফ্যানটি এই গরম গ্যাসীয় রেফ্রিজারেন্টটিকে এখান থেকে অনেক পরিমাণে ঠান্ডা করতে সক্ষম হয় এবং ঠান্ডা হয়ে গেলেই আমরা জানি যে গ্যাসীয় পদার্থ তরলে পরিণত হয়। আবার ভাববেন না ঠান্ডা হয়ে যাওয়া মানে পুরো বরফ হয়ে যাওয়া। আগের যে টেম্পারেচার ছিল সেই টেম্পারেচারের থেকে তুলনামূলক এখন অনেক পরিমাণে ঠান্ডা হয়ে যায় এবং এই ঠান্ডা হয়ে যাওয়া তরল রেফ্রিজারেন্টটি এবার এই কন্ডেন্সার টিউব থেকে বেরিয়ে আবার কিছুটা সোজা পথ অতিক্রম করে এবং সোজা পথ অতিক্রম করার পর সেটি একটি ভালভের কাছে এসে পৌঁছায়। সেই ভালভটিকেই আমরা বলেছিলাম এক্সপেনশন ভালভ। এই ভালভটির মধ্যে কিন্তু চমৎকার কারণ এই ঘটনাটি ঘটে থাকে। যখন তরল এবং অপেক্ষাকৃত ঠান্ডা রেফ্রিজারেন্টটি এই এক্সপেনশন ভালভের মধ্যে এক প্রান্ত দিয়ে ঢোকে, তখন সেটি ভালভের মধ্যে একটি সরু চিকন নলের মধ্যে দিয়ে অপর প্রান্তে নিক্ষিপ্ত হয়, ঠিক স্প্রে আকারে। যখন আমরা স্প্রে মেশিন দ্বারা স্প্রে করি, স্প্রে মেশিনের
যে রিজার্ভার সেখানে তো জলটি তরল আকারেই থাকে, যখন সেটি স্প্রে মেশিনের মুখ দিয়ে বাইরে বেরোয় তখন কিন্তু সেটা বিন্দু বিন্দু আকারে বা বাষ্প আকারে ভেঙে যায়। তো এখানেও ঠিক সেইভাবেই তরল রেফ্রিজারেন্টটি এক্সপেনশন ভালভের একদিক দিয়ে তরল আকারে ঢুকলেও অন্য দিক দিয়ে যখন বাইরে বেরোয় তখন সেটি বিন্দু বিন্দু জলকণার আকারে বা বাষ্প আকারে ভেঙে যায় এবং এই বিন্দু বিন্দু তরল রেফ্রিজারেন্টটি তখন আস্তে আস্তে সেখান থেকে বেরিয়ে একটি সোজা নলের মধ্যে দিয়ে এসে আবার দ্বিতীয় কুণ্ডলীকৃত অংশের মধ্যে পড়ে এবং এই কুণ্ডলীকৃত অংশের পিছনেও একটি ফ্যান লাগানো থাকে। কিন্তু এই ফ্যানটি কন্ডেন্সারের মধ্যে লাগানো থাকা ফ্যানটি যেভাবে গরম রেফ্রিজারেন্টটিকে তরল করতে বা ঠান্ডা করতে সক্ষম হচ্ছিল, এখানে এই ফ্যানটি কিন্তু সেই কাজটি করে না। তো এই ক্ষেত্রে কম্প্রেসার থেকে শুরু করে কনডেন্সিং টিউব হয়ে এক্সপেনশন ভালভ পর্যন্ত হচ্ছে হাই প্রেসার জোন এবং এক্সপেনশন ভালভ থেকে শুরু করে ইভাপোরেটিং টিউব হয়ে কম্প্রেসার পর্যন্ত হচ্ছে লো প্রেসার জোন। তাই যখন হাই প্রেসার জোন থেকে রেফ্রিজারেন্টস এক্সপেনশন ভালভ পাস করে লো প্রেসার জোনের দিকে আসতে থাকে তখন তা প্রচুর পরিমাণ ঠান্ডা হয়ে যায় এবং এই ঠান্ডা প্রচণ্ড ঠান্ডা হয়ে পড়া রেফ্রিজারেন্টস তখন ইভাপোরেটিং টিউবের মধ্যে দিয়ে গোল 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 গোলভাবে আঁকা বাঁকা পথে যেতে থাকে। পিছনে লাগানো থাকে ফ্যান, যেই ফ্যান এই ঠান্ডা রেফ্রিজারেন্টকে হাওয়া দেয়, ফলত তার যে ঠান্ডা হাওয়াটি সেটি কিন্তু ঘরের মধ্যে চারিদিকে ছড়িয়ে দেয়। তবে মনে রাখবেন, যখনই কম্প্রেসারের মধ্যে রেফ্রিজারেন্ট এসে ঢুকবে সেই রেফ্রিজারেন্টকে অবশ্যই গ্যাসীয় অবস্থায় থাকতেই হবে বা বাষ্পাকারে থাকতেই হবে, কারণ কম্প্রেসার কখনোই তরল পদার্থকে কম্প্রেস করতে পারে না। কম্প্রেসার শুধুমাত্র গ্যাস বা গ্যাস জাতীয় পদার্থকেই কম্প্রেস করতে পারে। তাই যদি কোনো কারণে তরল রেফ্রিজারেন্ট কম্প্রেসারের মধ্যে ঢুকে যায় তাহলে কিন্তু কম্প্রেসার বাস্ট পর্যন্ত করে যেতে পারে। এখন আপনাদের মনে হতে পারে যে তরল রেফ্রিজারেন্টটা কিভাবে ইভাপোরেটর টিউবের মধ্যে থেকে বেরোনোর পর সোজা পথ অতিক্রম করে কম্প্রেসারের মধ্যে যাওয়ার আগে তা বাষ্পে পরিণত হয়। যখন তরল রেফ্রিজারেন্টটি এক্সপেনশন ভালভ থেকে বেরিয়ে ইভাপোরেটর টিউবের মধ্যে দিয়ে প্রবাহিত হতে থাকে তখন তা ঘরের তাপমাত্রার মধ্যে থাকে এবং আমরা আগেই বলেছি যে এখানে আমরা যে রেফ্রিজারেন্ট বা ফ্রিয়ন গ্যাসটি ব্যবহার করে থাকি সেটি খুব কম তাপমাত্রাতেই টকবক করে ফুটতে পারে। তো ঠিক এই ধরনের রেফ্রিজারেন্ট বা ফ্রিয়ন গ্যাসকেই তো আমরা এখানে কুলিং পদার্থ হিসেবে ব্যবহার করে থাকি, যা ঘরের সাধারণ 40 থেকে 45 ডিগ্রি টেম্পারেচারে টকবক করে ফুটে যায় এবং তা পুনরায় বাষ্পে পরিণত হয় এবং এই বাষ্প আবার সেই কপার টিউবটির মধ্যে দিয়ে প্রবাহিত হতে 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 কম্প্রেসারের মধ্যে প্রবেশ করে এবং কম্প্রেসারের মধ্যে গিয়ে তা আবার কম্প্রেসড হয়ে আবার সেটি গরম বাষ্পে পরিণত হয় এবং তা ক্রমাগত আবার কন্ডেন্সারে চলে যেতে থাকে। তো সাধারণত এই যে একবার গ্যাসকে চাপ দিয়ে গরম করা এবং সেই গরম গ্যাসটিকে আবার ফ্যানের সামনে নিয়ে এসে ঠান্ডা করা বা তরলে পরিণত করা বা কন্ডেন্স করা এবং এই কন্ডেন্সড তরল রেফ্রিজারেন্টকে এক্সপেনশন টিউবের মধ্যে দিয়ে নিয়ে গিয়ে আবার সেটিকে ইভাপোরেটিং টিউবের মধ্যে ফেলা এবং সেখানে ফেলে ফ্যানের সাহায্যে সেই ঠান্ডাটিকে ঘরের মধ্যে ছড়িয়ে দিয়ে আবার সেই ঘরের তাপমাত্রাকে গ্রহণ করিয়ে সেই রেফ্রিজারেন্টকে বাষ্পে পরিণত করা এবং সেই বাষ্পীভূত রেফ্রিজারেন্ট আবার পুনরায় কম্প্রেসারের মধ্যে ঢোকা, সাধারণত এই সাইক্লিক চক্রটাই এসির মধ্যে বারবার ঘটতে থাকে। এইভাবেই একটা এসি কাজ করে এবং আমাদের এত গরম ওয়েদারের মধ্যেও ঘরের মধ্যে থাকা সমস্ত গরম বাতাসকে সেই নিজের দিকে টেনে নেয় এবং বাইরে ঠান্ডা বাতাস নিক্ষিপ্ত করতে পারে এবং যার সেই আরামদায়ক অবস্থাটাই আমরা কিন্তু ঘরে বসে গ্রহণ করতে থাকি। তো বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখলেন, আশা করি তাদেরকে এসি কিভাবে কাজ করে এবং এই গরম ওয়েদারকে ঠান্ডা করতে সক্ষম হয় তা আপনাদেরকে বোঝাতে পেরেছি। যদি আপনারা ভিডিওটি সম্পূর্ণভাবে বুঝে থাকেন এবং ভিডিওটি থেকে যদি কোনো মূল্যবান তথ্য পেয়ে থাকেন তাহলে ভিডিওটিকে লাইক করে আপনাদের বন্ধু বান্ধবীদের সঙ্গে শেয়ার করে দিন এবং এই ধরনের
আরও ইন্টারেস্টিং ইলেকট্রিক্যাল স্টাডি রিলেটেড ভিডিও বাংলায় উপলব্ধি করার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। তো বন্ধুরা, দেখা হচ্ছে এর পরের দিন। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সকলকে ভালো রাখবেন। নমস্কার।